হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা করছিলাম সেন্টেন্স গঠনের ক্লাস। আমরা একে একে সেন্টেন্স এর 3টে ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 4র্থতম ক্লাস। আমরা বলেছিলাম যে 7 দিনে আমরা বাক্য তৈরি করতে শিখব, বা বাক্য তৈরি গঠনের বা যা যা লাগে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। তো আমরা একে একে অনেকগুলো ভিডিও শেষ করলাম, বিশেষ করে বাক্য গঠন করার জন্য যেটা যেটা লাগে সেগুলো দিছিলাম। তো আজকে আমরা শিখব এই বাক্য কিভাবে টেন্স ধরে বা পার্টস অফ স্পিচ দিয়ে বা তোমার অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়। আজকে আমি তোমাদের সেইটা দেখাবো। গতদিনকে দেখাইছিলাম অ্যাসার্টিভ, আজকে দেখাবো অ্যাসার্টিভ দিয়ে ইন্টারোগেটিভ, এবং এইভাবে আস্তে আস্তে আমি পুরো ক্লাসটা তোমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত এই যে 5টা বাক্য, এই 5টা বাক্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ক্লাসটা মন দিয়ে করো, মন দিয়ে দেখো এবং বাড়িতে এভাবে প্র্যাকটিস করবা। তো আজকে যেমন আমি একটা বাক্য ধরো, তোমার এখানে আমি ভার্বেতে শুরু করতে পারি, আমি নাউন দিয়ে শুরু করতে পারি, কিংবা আমি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারি। যে কোনো কথা, আগে তুমি একটা কথা তৈরি করতে শেখো, পরে কোন টেন্সে পড়বে এটা কোনো বিষয় না। যেমন আমি একটা সহজ কথা নিলাম, বৃষ্টি একটা শব্দ। এবার বৃষ্টি দিয়ে আমি বাক্য তৈরি করব। যেমন বৃষ্টি হবে, তাহলে আমি আরেকটু যুক্ত করি। শুধু বৃষ্টি হবে কথাটা কেমন হয় যদি এর সাথে আমি আজ কথাটা যুক্ত করি, আজ বৃষ্টি হবে। দেখো একটা কথা কিন্তু হয়ে গেছে এবং একটা টেন্সেও পড়ে গেছে। এই যে আজ বৃষ্টি হবে, এইটা কি ট্রান্সলেশন করা খুব কঠিন কাজ বা খুব ডিফিকাল্ট? আমার মনে হয় না। যারা পারে না তারা টেন্স জানে না, তারা পার্টস অফ স্পিচ জানে না, বা কিভাবে গঠন করতে হয় সেই প্রক্রিয়াটা জানে না। তো আমি গত 3টা ভিডিওতে তোমাকে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা বলেছি, যে সেন্টেন্স তৈরি করতে গেলে 4টে জিনিস লাগে: সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, ফ্রেজ লাগে। তাহলে এই যে ভার্বটা লাগছে, এই ভার্বটাই তো আসলে টেন্স। টেন্স মানে ভার্ব, ভার্ব মানে টেন্স। ওকে, আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাইতে পারছি যে আমরা আসলে শিখবো কী করে। তো এই শেখার ঠিকঠাক পথগুলো না হলে আমরা আসলে ঠিকঠাক মতন শিখতে পারি না। তো আজ বৃষ্টি হবে, এই সময় ট্রান্সলেশন করি। বৃষ্টি হবে, আমরা জানি বৃষ্টি হবে। আগে আমি টেন্সটা বের করব, আগে টেন্সটা বের করব। এই বাক্যটা কোন টেন্সে হয়? যদি আমি প্রথম থেকে শুরু করি, আজ বৃষ্টি হয়, প্রথম আমরা ইনডিফিনিট থেকে শুরু করলাম। বৃষ্টি হয় 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট। বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বৃষ্টি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বৃষ্টি হচ্ছে সময় ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বৃষ্টি হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস। বৃষ্টি হয়েছিল পাস্ট পারফেক্ট। বৃষ্টি হচ্ছিল সময় ধরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। বৃষ্টি হতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হয়ে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। বৃষ্টি হতে থাকবে সময় ধরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে দেখো আমি 12টা টেন্সই বের করে ফেললাম। তাহলে আমি যদি এই টেন্সের এই গঠনটা, বাংলা গঠনটা যদি আমি খুঁজে বের করি, আমার টেন্সটা ইজি হয়ে যাবে। এবারে সব বৃষ্টি হওয়ার ইংরেজি। এখানে একটা প্রশ্ন আছে, এই জায়গাটায় কোনো সাবজেক্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এইগুলোকে নন রেফারেন্সিয়াল সাবজেক্ট বলে। 9 বেসিক স্ট্রাকচার তোমাদেরকে বলেছিলাম যে 9 বেসিক স্ট্রাকচার তোমাদের দরকার। এই 9 নম্বরের একটা স্ট্রাকচার আছে যেখানে দুটো সাবজেক্ট ব্যবহার করা হয়, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। এই দুটো শব্দের কোনো উল্লেখ নেই, এই দুটো শব্দের কোনো ব্যবহার নেই, কারণ এগুলোকে নন রেফারেন্সিয়াল সাবজেক্ট বলে। মানে যে বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন আমার সেখানে হয় দেয়ার ব্যবহার করতে হবে, না ইট ব্যবহার করতে হবে। যাই হোক, ওটা আমরা 9 বেসিক স্ট্রাকচার ক্লাসে দেখব। এখন আমরা বাক্যটা গঠন করি। তো এখানে তাহলে সাবজেক্ট আছে ইট। এবার বৃষ্টি হবে,
এই বাক্যটা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়েছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়মে আমি করব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কী বসে? শ্যাল বা উইল বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে শ্যালটা বসে, শ্যালটা বসবে না, এখানে উইলটা বসে। ইট উইল রেইন, তার মানে বৃষ্টি হবে, হয়ে গেছে বাক্য। এইবার আরেকটা শব্দ বাকি আছে আজ, এটাকে বলে টুডে। এই টুডে কথাটা আমি আগেও লিখতে পারি, প্রথমেও শেষেও লিখতে পারি। তার মানে টুডে ইট উইল রেইন টুডে, আগে এবং পিছে এটা কোনো সমস্যা না। এই যে টুডে শব্দটা, এইগুলোকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্লাসে আমি দেখেছিলাম যে অ্যাডভার্বটা সাধারণত বাক্যের একদম শুরুতে বসে, একদম শেষে বসে এবং মূল ভার্বের আগে বসে। তো এই যে আমি এখন অ্যাডভার্ব নিয়ে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, তোমরা অ্যাডভার্বের ক্লাসটা একটু দেখো, এই ভিডিওটা একটু দেখো। তো এই নিয়ে আসলে একটা ভিডিওতে এই এত কিছু বলা সম্ভব হয় না, আমি তো জাস্ট ছোটো ছোটো তোমাদেরকে ধারণা দিচ্ছি। কারণ আমি যে কেউ যদি বলে যে তোমাকে আমি পুরো ইংরেজিটা একটা ভিডিওতে শিখিয়ে দেবো, আসলে এটা সম্ভব না। এটা প্রতিদিনকার কাজ, একটু একটু করার কাজ। এবার আমরা দ্বিতীয় বাক্যটা নিই, সেটা হচ্ছে যে ভোরবেলায়, আমি একটা কথা নিলাম, ভোরবেলায় তাহারা হাঁটতে যায়। দেখো এই একটা বাক্য আমি একটা নিলাম, তারা ভোরবেলায় হাঁটতে যায় বা ভোরবেলায় তারা হাঁটতে যায়, একই কথা। আমি একটু আগে পিছিয়ে করে বলেছি। দেখো এই বাক্যটা শুনেই মনে হচ্ছে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কিভাবে চিনলাম? সেটা হচ্ছে যায়, খায়, হয়, বলে, শোনে। দেখো কোনো ক্রিয়ার কিন্তু কোনো বিভক্তি নেই, কোনো ক্রিয়ার সাথে কোনো কিছু যুক্ত নেই। তার মানে এখানে ক্রিয়াটা যখন একদম অরিজিনাল রূপে আসে, ওটাকে বলা হয় ইনডিফিনিট টেন্স। তার মানে ইনডিফিনিট টেন্সে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না, কিন্তু অন্য কোনো টেন্সে এই ক্রিয়ার রূপটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখি বাক্যটা কিভাবে গঠন করা যায়। তাহলে তারা যায়, কে যায়? তারা যায়। তাহলে এই তারাটা সাবজেক্ট, এইটা ভার্ব। আগে আমি এইটুকুনি ট্রানজিশন করি, তারা যায় ছোট ছোট করে। তাহলে তারা ইংরেজি লিখলাম দে, যাই গো। এইবার দেখো হাঁটতে, এটা আর একটা ভার্ব। আমরা ভার্বের ক্লাসে দেখাইছিলাম যে ভার্ব দুই প্রকার, একটা ফিনাইট, একটা নন ফিনাইট, একটা সমাপিকা আর একটা অসমাপিকা। এই যে যায়, যেটাকে আমরা টেন্স ধরে করি, এটাকে বলে সমাপিকা ক্রিয়া। আর যেটা টেন্সের বাইরে আরেকটা ভার্ব আছে, এই ভার্বগুলো প্রত্যেকটা বাক্যে দুটো একটা করে দেখা যায়, এগুলোকে নন ফিনাইট ভার্ব বলা হয়। এই নন ফিনাইট ভার্ব আছে তিন রকম, একটা টু যুক্ত হয়ে আসে, একটা আইএনজি যুক্ত হয়ে আসে, একটা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে আসে। এইটা আমি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম। তো এইটা, এই যে তিন রকমের ভার্ব, তো তারা হাঁটতে যায়, তাহলে হবে কোনটা? সেটা হচ্ছে এই মূল ক্রিয়া। আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, এই মূল ক্রিয়া ঘটার আগে যদি কোনো ক্রিয়া ঘটে সেখানে আইএনজি হয়, মূল ক্রিয়া ঘটার পরে যদি ঘটে সেটা টু যুক্ত হয়। যেমন তারা আগে যাচ্ছে, তারপরে কিন্তু হাঁটবে, তার মানে হাঁটা ক্রিয়াটা পরে ঘটছে, মূল ক্রিয়া যায় আর হাঁটা ক্রিয়াটা পরে ঘটছে, তাহলে এখানে টু যুক্ত হবে। যদি হাঁটাটা আগে হতো, যাওয়াটা পরে হতো, তাহলে এখানে আইএনজি যোগ হতো। তাহলে হাঁটতে যায়, দে গো টু ওয়াক। দেখো দে গোর সাথে এমনিই টু চলে আসে, আমরা জানি। এখানে দেখো নিয়ম অনুসারে বসে গেল। তারা দে গো টু ওয়াক, তারা হাঁটতে যায় ভোরবেলায়। এবার ভোরবেলার ইংরেজিটা আছে ইন দা মর্নিং লিখতে পারি আমরা, আর একটা আছে আমি ডন লিখলাম, DAWN। এই ডনটা কি আর মর্নিংটা কি? এই জায়গায় ইংরেজিটা ছেলে বিশেষ করে যারা ইংরেজি শিখতে আসে, কারণ আমি বলেছি যে ইংরেজিতে বিশেষণের কোনো শেষ নেই, অলংকারের কোনো শেষ নেই। এই ভাষাটা আসলে অনেক ইলাবোরেট, তো দুই একদিনকার কাজ না। আমি ডনটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমরা বিশেষ করে সূর্য উদয়ের পর ওই যে টাইমটা, সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয় কিন্তু এখন হয়ে পারেনি, উদয়ের আগ মুহূর্ত পর্যন্ত,
ওই টাইমটাকে বলা হয় ডন বা প্রভাতকাল। প্রভাতকালটা হচ্ছে ডন, শান্ত মানুষ কিন্তু হাঁটতে যায় ওই সময়ই। আর একটা হচ্ছে সূর্য উঠে গেছে, যে সকালের যে টাইমটা, বিশেষ করে এই মর্নিংটাকে সকাল 9টা পর্যন্ত বলা হচ্ছে মানে তোমার সকাল। তো যাই হোক, আমি প্রভাতকালটায় বোঝাইছি যেটাকে ডন বলে। এটা তোমার যেটা ভালো লাগে সেটা করো। এবার দেখো এখানে আমি ইন লিখলাম কেন, তোমরা জানো যে এখানে ভোরবেলা অন্তঃস্থ যোগ আছে। এই যে অন্তঃস্থ আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে অন্তঃস্থ যোগ আছে এখানে মূল কথা হচ্ছে ভোরবেলা বা ভোর। দেখো ভোরের সাথে একটা কিছু যোগ হয়েছে। আর তা আমি যদি এই যে সকাল, সকালে, সকাল কথাটা তাহলে সকাল এর সাথে একার যোগ হলো, তাহলে টোটালে হলো কি সকালে। তাহলে এখানে কি যোগ হয়েছে, একটা প্রিপজিশন যোগ হয়েছে না? তাহলে এইটাকে কি বলে, প্রিপজিশন। তাহলে যখন তুমি কোনো কথা নিবা সেই কথার সাথে তুমি দেখবা প্রিপজিশন যোগ আছে কিনা। এই জন্য প্রিপজিশনের ভিডিওটা আমি আগেগুলো দিছি। আগে পার্টস অফ স্পিচটা এই জন্যই দিয়েছি যাতে পার্টস অফ স্পিচ ক্লাসটা করে এসে আমরা এইগুলো বুঝতে পারি। তো দে গো টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। এইবার এসো আমি ইন্টারোগেটিভটা করা শিখি, কারণ এইটা যা লিখেছি সব কিন্তু অ্যাসার্টিভ। তাহলে আমি ইন্টারোগেটিভটা কিভাবে করব? এবার ইন্টারোগেটিভ দেখো, আগে এই বাক্যটা দেখো, এখানে ভার্ব আছে গো, তারা হাঁটতে যায় সকালবেলায়। তাহলে গো ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যের মধ্যে কোন অক্সিলারি ভার্ব আছে? প্রত্যেকটা টেন্সে একটা করে অক্সিলারি ভার্ব আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব পাওয়া যায় দুটো, একটা ডু একটা ডাজ। একটা ডু আর একটা হচ্ছে ডাজ। তাহলে ডু কখন আসে? যখন সাবজেক্টটা প্লুরাল হয়, এটা প্লুরাল আছে তাই এখানে ডু বসে। আর ডাজ কখন বসবে? যদি সিঙ্গুলার হতো। তাহলে এখানে আমি এই আগে ডুটা নিয়ে আসলাম, ডু। এবার প্রশ্ন আছে যে যখন অ্যাসার্টিভ বাক্য ইন্টারোগেটিভ করতে হয়, যদি নট শব্দ না থাকে তাহলে দিয়ে নিতে হবে, আবার যদি নট শব্দ থাকে তাহলে বাদ যাবে। তার মানে বাক্যটা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যায় তখন কথার বেশ কিছু পরিবর্তন হয়। এই যে পরিবর্তনটা, হ্যাঁ ধর্মীটা নাতে চলে যায়, না ধর্মীটা হ্যাঁতে চলে যায়। এই জন্য আমরা বাক্য গঠন করার সময় সাধারণত দেখি হ্যাঁ ধর্মী কথাটা কিন্তু ইন্টারোগেটিভ করার জন্য না ধর্মী হয়ে গেছে। তুমি কথা মানে করলে বুঝবা। এবার ডু নট বা ডোন্ট, এখানে ডোন্ট লিখলাম, ডোন্ট। দে গো টু ওয়াক ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এবার লাস্ট একটা জিজ্ঞাসার চিহ্ন। দেখো ডু নট দে গো টু ওয়াক ইন দ্য মর্নিং, তারা কি সকালে হাঁটতে যায় না? দেখো কথাটা এমনি না শব্দটা এমনি চলে আসছে। তাহলে আমি ইন্টারোগেটিভটা কীভাবে করলাম? ওই যে অ্যাসার্টিভ বাক্যে যেটা আছে ওই অ্যাসার্টিভ বাক্যের নিয়ম অনুসারে করবো। শুধুমাত্র অক্সিলারি ভাবটা আমি আগে নিয়ে আসবো, আর না শব্দ যদি থাকে তাহলে বাদ দিয়ে দেবো, না শব্দ যদি না থাকে তাহলে ওটা প্রয়োগ করবো। তাহলে এখন আমি এই বাক্যটা দেখো, আজ বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে না, তাহলে আমি আগে কি নেবো? উইল। যেহেতু এই উইলটা ছিল, উইলটা আগে নিয়ে আসলাম। উইল নট ইট রেইন টুডে। রাস্তাটা জিজ্ঞাসা চিহ্ন। এই যে বাক্যটা দেখো, আর এইটা খেয়াল করো, এইটা খেয়াল করো, আর এইটা খেয়াল করো। এখানে এইটা রাখো, এখানে এইটা রাখো। তার মানে অ্যাসার্টিভ করলে তুমি ইন্টারোগেটিভ করতে পারবা, ইন্টারোগেটিভ করলে তুমি অ্যাসার্টিভ করতে পারবে। একসাথে তোমার বাক্য গঠন করতে গিয়ে সমস্ত কিছু শেখা হয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিওগুলোকে তুমি বারবার করে দেখো, তাহলে আশা করি তোমার আর কখনো ইংরেজি সম্পর্কে কোনো চিন্তা করা লাগবে না। এবারে আমি আর একটা বাক্য নিই। রবিবার থেকে পরীক্ষা শুরু হবে। আমি একটা কথা নিলাম, পরীক্ষা দিয়ে শুরু করলাম। পরীক্ষা, আমি এর সাথে আরেকটু যুক্ত করি, বার্ষিক পরীক্ষা। বার্ষিক, দেখো কথা আস্তে আস্তে বাড়ছে। বার্ষিক পরীক্ষা শুরু হবে, শুরু হবে। তারপর লিখলাম রবিবার থেকে, রবিবার থেকে।
একটা বাক্য। এবার দেখো বার্ষিক পরীক্ষা শুরু হবে রবিবার থেকে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই বাক্য একটা টেন্সে পড়েছে, তার মানে প্রত্যেকটি বাক্যে একটা করে ক্রিয়া থাকে। এই দেখো শুরু হবে, এই যে শুরু হওয়া, আমরা জানি যে শুরু হওয়া এইটা হচ্ছে ভার্ব। এবার কি শুরু হবে? বার্ষিক পরীক্ষা। তাহলে দেখো বাক্যের আগে তুমি টেন্সে বের করো। তাহলে শুরু হয় প্রেজেন্ট ইনডিফিনিট, শুরু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শুরু হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুরু হচ্ছে সময় ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুরু হলো প্রেজেন্ট ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স, শুরু হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শুরু হয়েছিল পাস্ট পারফেক্ট টেন্স, শুরু হচ্ছিল সময় ধরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুরু হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, শুরু হতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শুরু হয়ে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স, শুরু হতে থাকবে সময় ধরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমি যে টেন্সের ক্লাসটা তোমাদেরকে দেখাইছি, এইভাবে তুমি প্রত্যেকটা ক্রিয়াকে আগে টেন্সে রূপান্তর করো, তখন তুমি সব ধরতে পারবা। তাহলে এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়েছে। এবার এসে প্রথমে আমাদের যেটা দরকার বার্ষিক পরীক্ষা। তাহলে বার্ষিক পরীক্ষা নিয়ে কি? অ্যানুয়াল এক্সাম, অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষা। এবার দেখো বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাহলে আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বা উইলের ব্যবহার আছে। তাহলে এখানে আমি উইলটা ব্যবহার করবো, শ্যালটা ব্যবহার করবো না, কারণ শ্যালটা বিশেষ করে ফার্স্ট প্রোনাউন বা প্রথম আই উই এগুলো ক্ষেত্রে বসে, ইউর ক্ষেত্রে বসে এগুলো। আচ্ছা, অ্যানুয়াল এক্সাম উইল। এবার শুরু হওয়ার ইংরেজি স্টার্ট। এইবার এখানে খেয়াল করো এই স্টার্টের সাথে কিছু যোগ হবে না, কারণ স্টার্টটা এখানে ভার্বের পূর্ণ রূপ বা প্রথম রূপটা বসে। তার মানে আমরা যখন টেন্সগুলোকে, টেন্সের যে গঠন প্রণালী আছে সেই গঠন প্রণালী অনুসারে আমরা সেগুলো সেট করব। এবার অ্যানুয়াল এক্সাম উইল স্টার্ট, আর একটা কথা লিখতে পারি সমাজ বিগিন, BIGIN। তার মানে স্টার্ট লিখলেও হবে, বিগিন লিখলেও হবে, তুমি যেটাই তুমি লেখো। এবার রবিবার থেকে, এবার এখানে একটা খেয়াল করো রবিবার থেকে, তাহলে সিন্স, আর একটা লিখবি ফ্রম সানডে। এখানে সিন্স আর ফ্রম সানডে, আমি এখানে তোমাকে একটা কথা বলি যে এখানে ফ্রম সানডে এটাও তোমার হচ্ছে এটাও রাইট, সিন্স সানডে এটাও রাইট। এবার এখানে সিন্সটা বেশি গুরুত্বপূর্ণ, কারণটা কি? সেটা হচ্ছে যখন কোনো কিছু একটা সময় ধরে নির্দিষ্ট একটা টাইম ধরে চলে, পারফেক্ট টেন্সে বলছিলাম যে রবিবার থেকে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু চলবে, এই জন্য সিন্স আসছে। আমি যদি ফ্রমটা দিতাম এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতো। তো এই সিন্স আর ফ্রমের ব্যবহার আরও অনেক ডিফিকাল্ট, তোমরা আর একটু বয়স নয় এটা বুঝবো না যে কখন সিন্স বসে কখন ফ্রম বসে। যেমন গাছ থেকে পাতা পড়লো, আমি যদি গাছ থেকে লিখতাম তখন কি আমাকে ফ্রম লিখতে হতো, ওখানে কিন্তু আমি সিন্স লিখতে পারবো না। কিন্তু এখানে সিন্সটা কেন বসছে? কারণ এখানে সিন্সটা বসছে একটা টাইম যেটা গাছ থেকে ছাদ থেকে পাতা পড়লো বা ওইরকম একটা কিন্তু স্থান দেখানো যাচ্ছে না। তার মানে এই যে কোনো কিছু একটা আননোন টাইম কতদিন ধরে চলবে এটা কিন্তু বলা হয়নি, এই যে অনির্দিষ্ট যেটা, এটাই আসলে সিন্সের ব্যবহার। তো এবার দেখো এখানে আমি এই কথাটা যদি আমি অ্যাফার্টিভ লিখলাম, আমি যদি এখন ইন্টারোগেটিভ তৈরি করি তাহলে আমার এই জিনিসটা লাগবে, উইলটা আগে আসবে, তারপরে এখানে আসবে নটটা, উইল নট, তারপরে অ্যানুয়াল, তারপরে এক্সাম, তারপরে বিগিন, তারপরে সিন্স সানডে। এখানে তোমাকে একটা কথা বলি, তোমরা যারা শিক্ষার্থী তুমি যদি সিন্স বা ফ্রম তুমি যেটাই লেখো না কেন, তোমাকে প্রথমের দিকে তোমার এই বাক্যটাকে গ্রহণ করা হবে। কিন্তু তুমি যখন ম্যাচুরড লেভেলে যাবা, অনেক উপরে যাবা, তখন কিন্তু তোমাকে সঠিকটা লিখতে হবে। এইটা তোমাকে বিশেষ করে অনার্সের যে ইংরেজিটা আছে ওখানে এগুলো রেকটিফাই হয়ে যাবে। এক কথায় যে ইংরেজিটা কোনো শিক্ষার্থী এক রাতে শুদ্ধ করতে পারবে না, ওভারনাইট শুদ্ধ করতে পারবে না,
তো তোমাকে এটা ধীরে ধীরেই শিখতে হবে এবং ধীরে ধীরেই ব্যবহার করতে হবে। এটা সারা জীবন তোমার অস্তিত্বের সাথে সম্পর্ক, তোমার জীবনের সাথে সম্পর্ক, তোমার ক্যারিয়ারের সাথে সম্পর্ক। মানে ইংরেজিটা আসলে আমাদের জীবনে কোথায় সাথে জড়িয়ে আছে, এইটা যখন তুমি অনেক বড় হবা তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে আসলে ইংরেজি ভাষাটা কি। তো আজকে এই বিষয়টা এই পর্যন্তই। আমার ক্লাসটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি তোমার কোনো উপকারে লাগে, তাহলে কোনো উপকারে যদি তোমাকে লাগে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।